কি পেলাম, কি পেলাম না। ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা ছোট্ট অডিও। তেই অডিওটার নামটা মাথায় আসতেই কিশোর কুমারের একটা গানের একটা লাইন মনে পড়ে গেল। যা চেয়েছি আমি তা পাইনি, যা পেয়েছি আমি তা চাইনি। তবে এখানে কোনো যেগুলো বলবো সেগুলো মোটামুটি যেরকম প্রত্যাশা করেছিলাম সেরকমই। যেগুলো চেয়েছিলাম সেগুলো পেয়েছি, যেগুলো প্রত্যাশা করিনি সেগুলো পাইনি। সুতরাং কিশোরের গানটার সাথে এই ব্যাপারে ঠিক মিলছে না। তো আমি ওই আরএফডিএল আজকে যে ফাইনাল ম্যাচটা হলো ইস্টবেঙ্গল সেটা সংক্রান্ত আলোচনা করব এবং সেখানে আমি আমার নিজস্ব মতামতই দেব। নিতান্তই আমার ব্যক্তিগত মতামত। এটা আমি বলবো না যে এইটা আমাদের প্রাপ্তি বা আমাদের সবার প্রাপ্তি। এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। আপনাদের মতামত ভিন্ন হতেই পারে। তো আরএফডিএল ফাইনাল সম্পর্কে যাওয়ার আগে বলি যে আমি একটা বিষয়ে অনেকদিন আগে বলেছিলাম এবং একাধিক অডিওতে বলেছিলাম যে এই মুহূর্তে যে ফুটবল যে একটা ডায়নামিক্স রয়েছে বা ইকোসিস্টেম রয়েছে আইএসএলে, তার ফলস্বরূপ অঢেল টাকা নিয়ে বাজারে নামলেও, মানে প্লেয়ার বাজারে নামলেও ইস্টবেঙ্গলের পক্ষে কিন্তু খুব সহজ হবে না প্রতিষ্ঠিত ভারতীয় প্লেয়ার পাওয়া। কারণটা বলেছিলাম, এক প্রকার সুডো রোলিং লং টার্ম কন্ট্রাক্ট। মানে রোলিংটা সুডো, মানে ওইটা হয়ে যায়, মানে ওইটা অফিসিয়ালি লেখা থাকে না, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখছি যে ভালো প্লেয়ার হলে তার কন্ট্রাক্ট শেষ হওয়ার অনেক আগেই তার কন্ট্রাক্ট আবার এক্সটেন্ড হয়ে যায় ভারতীয় ফুটবলে। তো আপনারা দেখেছেন যে ঠারে ঠোরে সেটাকেই মেনে নিয়েছে কুয়াদ্রাত। গত দুদিন ধরে একাধিক খবরের কাগজে একগাদা ইন্টারভিউ দিয়েছে। সেই ইন্টারভিউ দেখে অনেকেই বিরক্ত। আমি সেগুলো রিপিট করতে চাই না, কেননা যেগুলো বলেছে সেগুলো মোটামুটি আমার আগে বলা অনেক অডিওর সাথে মিলে যাচ্ছে। তো সেটা রিপিট করছি না, কিন্তু এই বক্তব্যটা বলছি যে কুয়াদ্রাত কিন্তু এটা মেনে নিয়েছে যে আম, ভারতীয় ফুটবলার পাওয়া সহজ নয়। তো জানি না এই ব্যাপারটা কেন বুঝতে এত সময় লাগলো। দুটো হতে পারে, মানে ফ্যানদের ক্ষেত্রে, কোচের ক্ষেত্রে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে। হয় তারা বুঝতে পারেননি, বা তারা বুঝেও না বোঝার ভান করেছেন, মানে তারা মিথ্যাচার করেছেন সমর্থকদের সাথে। দুটোর একটা হতে পারে। তো এই তো ব্যাপারটা বোঝা গেল। বাংলা আশা করি বুঝলো ব্যাপারটা, বাংলায় বুঝলো ব্যাপারটা। এবার খেলায় আসি। কি কি পেলাম সেটাই বলবো, এবং আমি শুধু সেই সব প্লেয়ারদের ক্ষেত্রে বলবো যাদের নিয়ে আমার প্রত্যাশা আছে, বাকিদের নিয়ে আমি বলবো না। প্রথমেই বলি, আজকে স্টার্টিং ইলেভেনে হঠাৎ অবাক হয়ে গেলাম, দেখলাম দেবজিৎ রায়কে নামিয়েছে। তো আমি বলছিলাম দেবজিৎ রায়কে কিন্তু নামানো দরকার আছে। দেবজিৎ রায় যে অনন্ত 17-তে ভালো খেলেছে, তাকে আরএফডিএলে প্রমোট করা হয়েছে, কিন্তু তাকে নামানোই হচ্ছিল না। তাকে অনেক ক্ষেত্রে দিল্লি ফেজে তো তাকে নামানোই হয়নি, আর কলকাতা ফেজের শেষের দিকে অল্প কিছুক্ষণ নামানো হয়েছে, এখন একদম সরাসরি ফাইনালে নামিয়ে দেওয়া হলো। ও 45 মিনিট খেললো। এবার ওকে নিয়ে বলি যে কিছু কিছু জিনিস ঠিকঠাক করেছে, কিছু কিছু জিনিসে ফিনিশিংয়ে সমস্যা রয়েছে, সেটা খুবই স্বাভাবিক। একটা অল্প বয়সী ছেলে খেলছে। আমি আবারও বলেছি যে নাম্বার 9 বানানো কোনো ম্যাজিক নয়। মানে ম্যাজিক বেসিক্যালি, মানে বলতে যাচ্ছি কোনো তুকতাক নয়। ম্যাজিক ইজ এ সায়েন্স অ্যান্ড ইট ইনভলভস আ লট অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড এক্সারসাইজ অ্যান্ড প্র্যাকটিস, ঠিক আছে? তো নাম্বার 9কে কিন্তু আপনাকে ওইভাবেই বানাতে হবে, মানে ওভারনাইট হবে না। এবং যেটা আমি বলছিলাম যে কুঞ্জামকে খেলিয়ে খেলিয়ে সুযোগের অপচয় করছে। মানে একটা নাম্বার 9 বানাতে গেলে আপনার যে ম্যাচের সুযোগগুলো দরকার সেগুলো কুঞ্জামের পেছনে অপচয় করছে। তার বদলে যার ধরুন একটা সম্ভাবনা আছে ভালো নাম্বার 9 হওয়ার, তার পেছনেই সময় ব্যয় করা উচিত। অল্প হলেও আপনাকে যে 90 মিনিট খেলাতে হবে তার কোনো মানে নেই, কিন্তু অল্প অল্প করে খেলেই যেতে হবে। কেন এর কোনো ওষুধ নেই যে আপনি কাউকে ওষুধ খাওয়ালেন বা একটা ইঞ্জেকশন দিয়ে দিলেন আর সে নাম্বার 9 হয়ে যাবে। আর
সেই অর্থে আজকে দেবজিৎকে সেইভাবে বিচার করাও যাবে না, কেননা মাঝমাঠ আজকে একদমই খেলতে পারেনি ইস্ট বেঙ্গলের। তার কারণ এই অন্যান্য দিন আমি যেটা বলেছিলাম, এই শিপডগ মানে ভেড়াদের শাসন করে যে এই কুকুর, সেই কাজটা অনেকটা করছিল তন্ময় দাস। মানে আনাড়ি সব প্লেয়ারদেরকে, আশপাশের প্লেয়ারদেরকে ও ওঠ, এ ওঠ, ও এ নাম, এদিকে যা ওদিকে যা, এগুলো করছিল। করতে গিয়েও নিজের খেলা ক্ষতি হচ্ছিল ঠিকই, কিন্তু ও বাকিদের গাইডেন্সটা দিচ্ছিল ওই আপনার ব্যান্ড মাস্টারের মতন, মানে অর্কেস্ট্রা মতন ওইটা করছিল, করে নিজের খেলাটা ক্ষতি করছিল। সেটাই বলেছিলাম, ওকে কিন্তু নিজের খেলার একটু নজর দিতে হবে। তো যা কি যা হয়, মানে নিজের খেলায় নজর দেয়নি, তাই ওকে ফাইনালে ড্রপ করে দিয়েছে, একদম 3-4 মিনিট আগে নামিয়েছে ফাইনাল হুইসেলে। তো তার ফলস্বরূপ কী হয়েছে, ও যেহেতু গাইডেন্স দিচ্ছিল না, তাই আসল স্বরূপ বেরিয়ে গেছে যাদেরকে ও গাইডেন্স দিত। এবং মাঝমাঠে একদমই খেলা হচ্ছিল না। দেবজিৎ 45 মিনিট ছিল, মানে প্রথমার্ধটা ছিল পুরোটাই। খুব অল্প বল পেয়েছে, যে কবার বল পেয়েছে কিছু নড়াচড়া দেখে আমার ভালো লেগেছে। অনেক ক্ষেত্রে বল কাটতে গিয়ে পড়ে গেছে হয়তো, সেটা স্বাভাবিক। মানে প্রথম খেলছে, জাস্ট অনূর্ধ্ব 17 থেকে উঠে এসেছে, বয়সও তো বেশি নয়, তো একটুখানি মানিয়ে নিতে একটু সময় দিতে হবে। এবং আমার ওকে দেখে বহু বছর আগে, তখন সল্টলেক স্টেডিয়ামে খেলা দেখতে দেখতাম, মানে তখন সালগাওকার খেলতো, সল্টলেকে মাঝে মধ্যে আসতো, এবং দেখতাম একটা অল্প বয়সী ছেলে খেলছে, মানে ফরওয়ার্ডে গোল টোল কিচ্ছু করতে পারছে না, দৌড় ঝাঁপ এদিক ওদিক ডান দিক বাদিক করে যাচ্ছে, কিচ্ছু করতে পারছে না, কিন্তু ওকে রেখে দিত কোচ, খেলেই যেত। পরবর্তীকালে সে কিন্তু ভারতীয় ফুটবলে বেশ অন্যতম নামী ফরওয়ার্ড হলো। তার নাম হচ্ছে ব্রুনো কুটিনো। ব্রুনো কুটিনোকে কিন্তু ওই 18-19 এরকম বয়সে সালগাওকান ওদের যে ফার্স্ট টিমে, যে সিনিয়র টিমের ফার্স্ট টিমে খেলাতো, এবং নিয়মিত খেলাতো, শুরু দিয়ে গোল করতো না, জাস্ট খেলে যেত। খেলতে 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 ঠিকঠাক অনুশীলন এবং মানে গেম টাইম পেতে 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 তারপরও কিন্তু একটা ঠিকঠাক ফরওয়ার্ড হয়েছে। তো এই দেবজিৎকে আপনাকে যদি নাম্বার 9 হিসেবে তৈরি করতে হয়, কোনো ম্যাজিক নেই, কিন্তু আবারও বলছি, মানে ভাওতা ম্যাজিক নেই, একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আপনাকে ওকে গেম টাইম দিতে হবে। আপনি যতক্ষণই, আপনি 20 মিনিটও নামান নামান, যে কোনো ম্যাচে, আপনার পাড়ার টুর্নামেন্ট হোক, কুলদাকান্ত শিল্ড হোক, আরএফডিএল ম্যাচ হোক, কলকাতা ফুটবল লিগ হোক, যে কোনো ম্যাচে আপনাকে ওকে খেলেই যেতে হবে। আপনি 90 মিনিট খেলালে ভালো, না যদি সম্ভব হয় যে কোনো কারণেই 45 মিনিট, 20 মিনিট, 30 মিনিট ওকে খেলেই যেতে হবে। এবং তার সাথে সাথে ঠিকঠাক কোচিং। এবার ঠিকঠাক কোচিং করার লোক তো আমাদের নেই, মানে এই মুহূর্তে ইস্টবেঙ্গলে যারা কোচ আছে তারা প্লেয়ার ডেভেলপ করতে পারে না। তো সেক্ষেত্রে আমি বলবো, আপনারা কেউ যদি দেবজিৎ রায়কে চেনেন তো ওকে বলবেন, ও তো উত্তরবঙ্গের ছেলে, তো ওর নিশ্চয়ই ছোটোবেলার শৈশবের কোচ উত্তরবঙ্গেই থাকে, ধূপগুড়িতে। তার সাথে তো ডেইলি বেসিসে কোচিং নেওয়া সম্ভব নয়। তো কলকাতায়, মানে যারা কলকাতার ছেলেরা আছে, যাদের ধরুন আশপাশে কোনো কোচ আছে, সেরকম করে একটা কোচকে ও যেন নিয়োগ করে ওর ব্যক্তিগত ট্রেনার হিসেবে। কারণ এই ইস্টবেঙ্গল ক্লাবের যে কোচিং ফোচিংগুলো হয়, ওগুলো সকালের দিকে হয় বা বিকেলের দিকে হয়, বাকি সারাদিন কিছুই করে না ম্যাক্সিমাম প্লেয়ার। ওই গুলতানি মারে, নয়তো মানে ওয়েট ট্রেনিং করে, জিম ট্রেনিং করে, এইসব করে। তো এরা কিন্তু বেসিক্যালি ফুটবলার, তো আপনাকে কিন্তু ফুটবলের পেছনে টাইম দিতে হবে, যেটা সৌভিক করে, সৌভিক ওর কোচ রঞ্জনের সাথে সেটা করে। দেবজিৎকেও কিন্তু একই জিনিস করে যেতে হবে। আর ধরে রাখছি যে আমাদের যারা এই মুহূর্তে কোচ রয়েছে, কোয়াদ্রাত বিনয়রা কন্টিনিউ করবে, তো সেক্ষেত্রে কিন্তু এদের মারফত দেবজিতের কোনো উন্নতি হবে না। এদের কাছ থেকে আমি এইটুকুই প্রত্যাশা করছি যে এরা যাতে নিয়মিত দেবজিৎকে খেলিয়ে যায়, সর্বপ্রকার খেলায়, সর্বস্তরে, এবং ওর উন্নতি কিন্তু ওকে করতে হবে ওর ব্যক্তিগত কোচের হাত ধরে। এবার আসি তন্ময় দাসকে তো বললাম, ওই আগের দিন এত ভেড়া কে শাসন করেছে যে ওকে আজকে নামায়নি, একদম শেষের দিকে নামালো, নেমে একটা লম্বা ভালো পাস করলো। শ্যামলকে জানি না, আজকে আগের দিনও অ্যাটাকিং মিডিয়া রোলে শুরু করেছিল, করে তারপর 30 মিনিটের মাথায় ওই আপনার ওই কুঞ্জাম ছেলেটা তো বাজে খেলছিল স্ট্রাইকার হিসেবে, ওকে সরিয়ে নেওয়ার পর ওকে নামিয়ে দেওয়া হলো, শ্যামলকে, মানে তুলে দেওয়া হলো, সরি ভুল বললাম, ওকে ওপরে নাম্বার 9 করে দেওয়া হলো। তো ভালো খেললো। আজকে ওকে দেখলাম, মানে ওপরে যেহেতু দেবজিৎ রায় নেমেছে, ও আর গুইতে খেলছিল, তারপর দেখলাম গুই থেকে একটু এগিয়ে দিয়ে ওকে একটু পিছিয়ে দেওয়া হলো। তো বেশিক্ষণ ছিল না, 25 মিনিট, একটু বোধহয় সমস্যা হচ্ছিল ওর,
ওই অমরজিৎ ওদিকে চালিয়ে ফালিয়ে খেলছিল, কারণ পাঞ্জাবের ছেলেগুলো মানে যেসব টিমটা ছিল ওদের দেখে মনে হলো মানে ওদের মানে 10 বছর আগে ওদের বয়স 16-17 ছিল হয়তো। কারো কারো চেহারা দেখে সেরকমই মনে হলো, মুখের অবয়ব, চেহারার গঠন ফটন দেখে ওরকমই মনে হলো যে 10 বছর আগে এদের অনেকেরই বয়স হয়তো 16-17 ছিল। তো যাকে তো আজকের দিনটা খুব একটা ভালো গেল না। তো 25 মিনিটের মাথায় শ্যামলকে তুলে নিয়ে ওই বিষ্ণুকে নামালো। তো বিষ্ণুকে নিয়ে আমি আলোচনা করতে চাই না, আমান রোশালেদের কারোকে নিয়ে আমি আলোচনা করতে চাই না। আরেকটা ওই গোলকিপারের ব্যাপার, গৌরবকে নিয়ে আগ্রহ ছিল, কেননা সেমিফাইনালেও প্রথমার্ধে ক্রসগুলো ঠিক ধরতে পারছিল না। আজকে ক্রসটা অনেকটা ম্যানেজ করেছে, পুরোটা হয়নি, কেননা যে পাঞ্চগুলো করছিল কিছু কিছু পাঞ্চ দূরে যাচ্ছিল না। তো এত অল্প সময়ে সমস্যা, এই সমস্যা এত সহজ নয় যে আপনি দুদিনে মিটিয়ে ফেলবেন। সমস্যাটা বোঝা গেছে যে ক্রসগুলো ওকে আরও ভালোভাবে ম্যানেজ করতে হবে। ম্যানেজ মানে কি, মানে ওই মানে ম্যানেজ মানে ওরকম জ্ঞান নয়, মানে কোয়াদ্রার যেটা বলে না, কোয়াদ্রা স্পেনে বসে বলে তোমরা এগিয়ে চলো, কীভাবে এগিয়ে চলো, কোথা দিয়ে এগিয়ে চলো সেটা বলে না, তোমরা এগিয়ে চলো। মানে ওই এরকম মানে বাতেলাবাজ কিছু আছে দেখবেন, ইন্ডিয়ান যে অনেক কোম্পানিতে না ওরকম বাতেলাবাজ কিছু বস থাকে, নিজে কোনো কাজকর্ম জানে না, একে ওকে তেল ঠেল দিয়ে কোনো মতে প্রমোশন পেয়ে বস হয়ে যায়। তারপর এইটা হয়তো ডেলিভারি ম্যানেজার বা কোনো একটা ডিপার্টমেন্ট ম্যানেজার ফ্যানেজার এরকম হয়ে যায়, কাজ নিজে বেসিক্যালি ব্যক্তিগতভাবে কিছুই জানে না। বলে এই কাজটা করে আনবে, এইটা আরও ভালো করে করো, যদি বলেন স্যার কীভাবে করবো, এই তুমি ওকে বুঝিয়ে দাও, তো নিজে কিন্তু কিচ্ছু জানে না। তো যেটা বলছিলাম, ভালোভাবে ম্যানেজ করতে হবে মানে বেসিক্যালি দুটো জিনিস, হয় আপনাকে আপনাকে গ্রিপ করতে হবে, নয়তো আপনাকে পাঞ্চ করতে হবে, ফিস্ট করে ওটাকে দূরে সরিয়ে দিতে হবে, মানে অনেকটা দূরে, এবং যদি সম্ভব হয় তো মানে যেন প্লেয়ারের নাগালের থেকে অনেকটা বাইরে। তো সেইটা কিন্তু ওকে অনুশীলন করতে হবে, এবং আশা করি উত্তরপাড়া নেতাজি ব্রিগেডে ওর যে কোচ আছে সেইটা ওকে ঠিকঠাক করে করাবে। তো ওইটা দেখলাম মানে অনেকটাই ইমপ্রুভ হয়েছে, কিন্তু ওকে যদি অন্তত ভবিষ্যতে দেবজিৎ মজুমদারকে চ্যালেঞ্জ করতে হয় সেকেন্ড গোলকিপার হিসেবে আইএসএলে, ওকে এটা কিন্তু শুধরোতে হবে, মানে ঠিক করতে হবে, যথেষ্ট ঠিক করতে হবে, এবং ওই অনুশীলন করে, মানে সোশ্যাল মিডিয়ায় এসে এসব সমস্যা মিটবে না, বা ওলে ওলে এসব গান টান গিয়েও হবে না, বা ভাইকিং ক্ল্যাপ করেও হবে না। ফুটবল খেলেই ওকে নিজের দোষ ত্রুটি শুধরোতে হবে। আর একটা জিনিস ওকে করতে হবে, যেটার জন্য কিন্তু ওই আমাদের এই শৌমিক মৈত্র ও ভুগছে, যে শৌমিক মৈত্র যে চেন্নাইয়ের গোলকিপার, যে ইস্টবেঙ্গলের উত্তরবঙ্গের একাডেমি থেকে এসেছে, এই গৌরব তো বিশাল লম্বা নয়, মানে ঠিক আছে রনিতের থেকে লম্বা, চেহারা ভালো, কিন্তু এমন তো নয় যে ও বারফার ছুঁয়ে ফেলছে। তো কিছু কিছু ক্ষেত্রে যখন ধরুন মানে ব্লকিং ঠিকঠাক হচ্ছে না, তখন কিন্তু বক্সের মাথা থেকে শর্ট মারবে একদম টপ কর্নার, মানে পোস্টের টপ কর্নারকে টার্গেট করে। তো সেইগুলো বাঁচানোর একটাই উপায় হচ্ছে কুইক ফুটওয়ার্ক, তার সাথে সাথে বডিকে মানে ডাইভিং এবং স্ট্রেচিং করাটা। ফুটওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট, মানে উইদাউট ফুটওয়ার্ক আপনি কোনো দিনই আপনি মানে টপ কর্নারে পৌঁছাতে পারবেন না। মানে কুইক র্যাপিড ফুটওয়ার্ক, ঠিক আছে, এবং সামনে পেছনে দুটোই, মানে দুটোই খুব ইম্পর্টেন্ট, মানে কখন সামনের দিকে যাবেন, কখন পেছনের দিকে যাবেন, কখন সাইডের দিকে যাবেন, কত দ্রুত যেতে পারেন, এবং তারপর আপনাকে ওই যে লিফটটা করতে হবে, করে আপনাকে স্ট্রেচিং করতে হবে। তো এইটা কিন্তু ওকে অনুশীলন করতে হবে। তো আমাদের যে গোলকিপার কোচ আছে আইএসএল স্কোয়াডে, তো সে তো কোয়াড্রাতের মতনই, ওই 6 মাস ইন্ডিয়া থাকে, 6 মাস বাড়ি থাকে। তো জানি না সেইগুলো আদৌ করানোর টাইম পাবে কি না, এইসব গৌরবদের শেখানোর। তো গৌরবকে কিন্তু ওর ওই ব্যক্তিগত কোচ আছে, তার কাছে এগুলো শিখতে হবে। তো এটাই ছিল। আর একটা জিনিস দেখে ভালো লাগলো, মানে আমার পরিচিত একটা ছেলে আছে, ও বারবার বলে দাদা সুমন কেমন খেলছে, আগের অনেকগুলো সাথে বলেছে। তা আমি ওকে বলেছিলাম, দেখ ভাই, আমি তো সুমনের খেলা দেখতেই পাচ্ছি না, কারণ বিনো তো সুমনকে নামাচ্ছেই না, খুব অল্প সুমনকে নামিয়েছে। এবং আমি বেশ কয়েকবার দেখেছি যে সুমনও তো অসাধারণ গোল করে, কিন্তু মাঝে মধ্যে দেখেছি ওর যখন ট্র্যাক ব্যাক করেও ডিফেন্ডটা ঠিকঠাক করে করতে পারছে না। তো আজকে দেখলাম অবাক কাণ্ড যে ওকে লেফট ব্যাক হিসেবে নামিয়ে দিয়েছে, এবং দেখলাম লেফট ব্যাক হিসেবে খুব একটা খারাপ খেলেনি, মানে ডিফেন্সিভ পার্টটা খুব একটা খারাপ নয়। একবার দেখলাম একটা ভালো ক্রসও করেছিল বোধহয় ম্যাচের 14 মিনিটের মাথায়,
একটা ক্রসও করেছিল, ভালোই অ্যাকুরেট ক্রসটা ছিল। কিন্তু বুঝলাম না যে ও তার মানে উন্নতি করছে এবং ও খুব একটা খারাপ নয়, তার মানে বোঝা যাচ্ছে ডিফেন্সে। হয়তো এক আধবার হয়ে গেছে, মানে খেলার সময় অনেক সময় হয়ে যায়। যদি ডিফেন্সের কম্পোজিশন ঠিকঠাক না হয়, অনেক সময় ভালো প্লেয়ারও ফলস খেয়ে যায়। তো ও যখন একটা লেফট ব্যাক হিসেবে খেলে দিতে পারলো আরএফডিএল ফাইনাল, তার মানে ওর কিন্তু ডিফেন্সিভ পার্টটা খুব একটা খারাপ নয়। কিন্তু ও কিন্তু বেসিক্যালি উইং হাফ। তো সেক্ষেত্রে ওকে উইং হাফে কেন খেলানো হচ্ছে না? মানে দেখলাম উইং হাফে একটা আশিক বলে একটা ছেলেকে নামানো হলো। সে কেমন আর গেলাম না সেই বিষয়ে। আমি বলেছি না, যাদের মনে হবে ভবিষ্যৎ নেই তাদের নিয়ে কিছু আমি আলোচনা করব না। তো মনে হয় ওকে অ্যাকোমোডেট করার জন্যই ব্যাপারটা করা হলো, মানে সুমনকে একটু পিছিয়ে নামানো হলো। কিন্তু সুমনের মধ্যে যদি ভালো ডিফেন্সিভ কোয়ালিটি থাকে তাহলে কিন্তু ওকে অবশ্যই উইং হাফ হিসেবে তৈরি করা উচিত। কেন আজকের দিনে মডার্ন ফুটবলে ওই বিকাশ পাজি টাইপ উইঙ্গার চলবে না, উইঙ্গার ফরওয়ার্ড। মানে বিকাশ পাজি মানে অ্যাটাকিং উইঙ্গার ছিল, ডিফেন্স করতো না। কেন তখনকার দিনে ফুটবলের স্ট্রাকচারটাই ওরকম ছিল যে টিমের যে এইটা হতো, যে ফরম্যাটটা ওরকম ছিল। এখনকার দিনে কিন্তু আপনার উইং হাফে খেলতে গেলে আপনার ডিফেন্সিভলি আপনাকে খুব স্ট্রং হতে হবে, নয়তো মুশকিলে পড়বেন। লাস্ট আমি একটা ছেলেকে দেখেছিলাম, মানে উইক ডিফেন্সের জন্য সমস্যা পড়তো, ডানমাইয়া রালতে। ওই ছেলেটা মানে এমনিতে দেখতেন খুব ওঠানামা করে, ও খুব উঠতো, উঠে ভালো ভালো গোল করতো ইস্টবেঙ্গলের হয়ে, আই লিগে করেছিল। কিন্তু ওর প্রবলেম ছিল ও কিন্তু নামতো না, ট্র্যাক ব্যাক করতো না, যেটা আবার ব্র্যান্ডন করতো, যে স্পাইডারম্যান হিসেবে যে পরিচিত ছিল। সে কিন্তু খুব ওঠানামা করতো, ছেলেটা ভালো ছিল, কিন্তু ওর একটাই প্রবলেম ছিল, খুবই খর্বকায় ছিল। তো এটাই, যা চেয়েছি আমি তা পাইনি, যা পেয়েছি আমি তা চাইনি। যাকে সকলে ভালো থাকবেন, প্রত্যাশা মতো হচ্ছে সব কিছু। দেখা যাক, ভালো থাকবেন সবাই।